তো হ্যালো অ্যালকিন হ্যালো এর শুরু করার আগে আমি বেসিক কিছু কথা বলে দিই, যেগুলো হচ্ছে কি আমার জানতে হবে না। টাইপ অফ সলভেন্ট। টাইপ অফ সলভেন্ট। টাইপ অফ সলভেন্ট কি কি হতে পারে, কি কি টাইপের সলভেন্ট হতে পারে? না হচ্ছে তোর এক নম্বর হতে পারে নন পোলার সলভেন্ট। আর এক রকম হতে পারে পোলার সলভেন্ট। যেটা পোলার সলভেন্ট সেটা আরো দু রকমের হতে পারে। এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হয়ে যাবে আরো টু টাইপস। একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর একটা হয়ে যাবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, তো পোলার প্রোটিক সলভেন্ট কোনটা? না, যেসব সলভেন্টের মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন থাকে না সেগুলোকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। দ্য সলভেন্ট which has not any acidic hydrogen সেগুলোকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। আর এইগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কোনটা? সরি, ভুল বলা হলো। তোর হচ্ছে যেটার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে which has acidic hydrogen সেগুলোকে বলা হচ্ছে তোর পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, যার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে তাকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর যার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন নেই the solvent which has not any acidic hydrogen সেগুলোকে বলা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। নট অ্যাসিডিক হাইড্রোজেন, যেগুলোর মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন নেই সেগুলোকে বলা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এবারে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। সেগুলো দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধর, যদি আমরা বলি যে পোলার প্রোটিক সলভেন্ট আর অ্যাপ্রোটিক সলভেন্টের দু চারটা এক্সাম্পল, তাহলে আমরা দেখবো কি এখানে এর মধ্যেই আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো কি না, এদিকে থাকলো আমার প্রোটিক আর এদিকে হচ্ছে অ্যাপ্রোটিক। যদি কিছু প্রোটিক সলভেন্টের এক্সাম্পল দিই তো সেগুলো হচ্ছে আমার পোলার প্রোটিক আর কি, H2O।
আসছে আমি H2O, তারপরে হতে পারে তোর মিথানল, তারপরে হতে পারে তোর ইথানল, তারপরে হচ্ছে তোর ফর্মালডিহাইড বা HCOH, তারপরে তোর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে তোর হচ্ছে NH3। এগুলো সবই প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। আর এগুলোর কি হয়, এগুলোর অ্যাসিডিক হাইড্রোজেন আছে। অ্যাসিডিক হাইড্রোজেনটা কি না, যে হাইড্রোজেনটা কোনো একটা কম্পাউন্ড থেকে বের করে দেওয়ার পরও কিন্তু কম্পাউন্ডটা স্টেবিলিটি পাবে, ঠিক আছে, যে কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বা রেজোনেন্স বা কিছু দ্বারা তোর হচ্ছে ইয়ে পাবে, তো সেটাকে অ্যাসিডিটি বলবো, মানে পোলার প্রোটিক সলভেন্ট বলবো, যার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন থাকবে। কিন্তু দেখ, খেয়াল কর, অ্যাসিটোনের মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাই এটাকে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বলা হয়। এর ক্ষেত্রে দেখ তোর পোলার, কিন্তু এর মধ্যে কোনো রকম অ্যাসিডিক হাইড্রোজেন নেই। খেয়াল কর যে এখানে আমি কোনো হাইড্রোজেনকে বের করাতে পারবো না, ঠিক আছে, এই হাইড্রোজেনকে বের করাতে আমি পারবো না এটা, ঠিক আছে, বা এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন নয়, বের করানো গেলেও এটা অ্যাসিডিক হাইড্রোজেন নয় যে কম্পাউন্ডটা স্টেবিলিটি পেয়ে যাবে, তো এটাকে বলা হচ্ছে অ্যাসিটোন। CH3 ডবল CH3। ঠিক আছে, নেক্সট আসছি যে রিঅ্যাকশন কত টাইপের হয়। টাইপস অফ রিঅ্যাকশন, রিঅ্যাকশন যদি আমরা ধরি, তাহলে প্রথম টাইপ আমাদের পড়তে হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেকেন্ড পড়তে হবে অ্যাডিশন রিঅ্যাকশন। থার্ড পড়তে হবে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশনটা আমরা 11-এ পড়েছি, তাও আমি বলে দেবো একবার, এলিমিনেশন রিঅ্যাকশন। আর 4 নম্বর পড়তে হবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এখানে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন বল বা এই রিঅ্যাকশন গুলো, এগুলো কিন্তু দুটো টাইপের হয়। একটা, যদি কোনো রিঅ্যাকশনের মধ্যে নিউক্লিওফাইল থাকে, তাহলে তাকে বলা হয় নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এটাকে আমরা শর্টে এসএন রিঅ্যাকশন বলি। আরেকটা হয়, যদি কোথাও ইলেকট্রোফাইল থাকে, তাহলে তাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেম ভাবে প্রতিটা রিঅ্যাকশনকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, কিন্তু এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে সেরকম কোনো ভাগ নেই, কারণ এখানে আমার এলিমিনেট হয়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হয়, এই রিঅ্যাকশনে সিঙ্গেল বন্ড থেকে ডবল বন্ড বা ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড তৈরি হয়। ঠিক আছে, বা হচ্ছে সিঙ্গেল বন্ড থেকে ট্রিপল বন্ডও তৈরি হতে পারে ডাইরেক্ট, দুটো স্টেপে হয়েছে। আর রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনে কি না, একটা গ্রুপ আর একটা জায়গায় বসলো। ধর আমি তো বলেছিলাম যে আমার বডির মধ্যে দুটো হাত আছে, কিন্তু আমি কি করলাম, বাম হাতটা কেটে আমি ডান হাতের সঙ্গে জুড়ে দিলাম, তাহলে হাতটা আমার বডির মধ্যেই আছে, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, গ্রুপ ট্রান্সফার বা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বলা হয়। বুঝছি? তো এবারে আমাদের প্রথম চ্যাপ্টার ঢুকতে গেলে আমাদেরকে এই হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন পড়তে গেলে এখানে আমাদেরকে যে রিঅ্যাকশন গুলো পড়তে হবে, সেগুলো হচ্ছে তোর ওই কি বলে তোর সাবস্টিটিউশন রিঅ্যাকশনের নিউক্লিওফাইল পার্টটা রয়েছে, আমাদের ইলেকট্রোফাইল পার্টটা রয়েছে, কিন্তু সেটা খুব কম, আর অতটা ইম্পর্টেন্স ওখানে দেওয়া নেই, তবু আমরা দেখবো। দেখা যাক, প্রথমে ঢুকে যাচ্ছি আমি সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
সাবস্টিটিউশন রিঅ্যাকশন তিন রকমের হতে পারে। দেখ, এটা তো দু রকমের বললাম, নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা যা হোক এগুলো বললাম। তো এবারে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, এগুলো হচ্ছে তিন টাইপের হতে পারে। একটা হচ্ছে কি SN1, যেটা বলা হচ্ছে ইউনিমলিকিউলার। দু নম্বর হচ্ছে SN2, যেটাকে বলা হচ্ছে বাইমলিকিউলার। তিন নম্বর আছে SNI, এটা সিলেবাসের মধ্যে অতটা বেশি নেই, তাও পড়তে হবে। এটাকে বলা হচ্ছে ইন্টারমলিকিউলার। আর সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ার আগে আমরা অ্যালকাইল যে হ্যালোজেন বা হচ্ছে তোর হ্যালোজেন গ্রুপগুলো রয়েছে তার ভাগগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে দেখা যাক নোমেনক্লেচার অফ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের নোমেনক্লেচার করলে আমরা দু রকম টার্ম পড়ি, একটা পড়া হয় অ্যালকাইল, আর একটা পড়বো অ্যারাইল। হোয়াট ইজ অ্যালকাইল? না, অ্যালকাইল হচ্ছে কোনো একটা মিথাইল, সরি, কোনো একটা হচ্ছে তোর মিথেন বা কোনো একটা হচ্ছে তোর ইথেন, এখান থেকে যদি ওয়ান হাইড্রোজেন রিমুভ করা যেতে পারে তাহলে আমরা এই অ্যালকাইল গ্রুপটা পাবো। আর সেই পরিবর্তে রিপ্লেস করে যাবে কোনো হ্যালোজেন গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ অ্যাড হবে। তখন তাকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড হচ্ছে একই রকম সিস্টেম, শুধুমাত্র এখানে অ্যারাইল মানে অ্যারোমেটিক কোনো গ্রুপ থাকবে। অ্যারাইল মানে অ্যারোমেটিক কোনো গ্রুপ থাকবে। বিশেষ করে বেনজিনকে ধরা হয়। বেনজিনের সঙ্গে একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে এখানে একটা এক্স রাখা হবে বা হ্যালোজেন রাখা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম এখানে যে অ্যালকাইল পড়লাম, অ্যারাইল পড়লাম। আরো দু রকমের হয়, সেগুলোর নাম হচ্ছে 3 নম্বর ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড এর স্ট্রাকচার দেখতে কিরকম হয়? না, ভিনাইল হ্যালাইডের স্ট্রাকচার হয় যে কোনো ডবল বন্ডেড হাইড্রোজেন, মানে তোর ইয়ে থাকলে সি ডবল বন্ডেড সি, এর একটা জায়গা থেকে আমি কি করব, হাইড্রোজেন না অ্যাড করে আরেকটা জায়গাতে, আমি সব জায়গায় হাইড্রোজেন থাকবে কিন্তু এই জায়গাটাতে হাইড্রোজেন না অ্যাড করে জাস্ট আমি একটা হ্যালোজেন গ্রুপ ঢুকিয়ে দিলাম। তার মানে জাস্ট ডবল বন্ডের যে পরের কার্বনটা তার মধ্যে আমি হচ্ছে ডবল বন্ডের কার্বনটাতে আমি হচ্ছে তোর এক্স গ্রুপটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি আমি যে ডবল বন্ডেড কার্বন থেকে একটা হাইড্রোজেন রিলিজ করে
হ্যালোজেন গ্রুপ বা এক্স অ্যাড করলাম বা অ্যাড করে দিলাম, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে ভিনাইল হ্যালাইড, যেটাকে লেখা হয় এইভাবে যে CH3 হবে না, CH2 হবে, CH2 ডবল বন্ডেড CH X। 4 নম্বর যদি লেখা হয় অ্যালাইল হ্যালাইড, খেয়াল করবে আগেরটা অ্যারাইল বলেছি, অ্যালকাইল বলেছি, এটা আমি বলছি অ্যালাইল হ্যালাইড। তাহলে অ্যালাইল হ্যালাইডটা কি না, অ্যালাইল হ্যালাইড হচ্ছে একই জিনিস ভিনাইলের মতো, শুধুমাত্র এর কোন কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোবে না, আমি হাইড্রোজেন আর লিখে লিখে দেখাচ্ছি না বারবার, এই যে লাস্ট যে কার্বন মানে যেখানে ডবল বন্ড আছে তার পরের কার্বনটা নয়, তার পরের কার্বনটা, ডবল বন্ড যেখানে লাস্ট হয়েছে তার পরের কার্বনটাতে আর কি, ঠিক আছে। তাহলে এটা ডবল বন্ডেড কার্বন লাস্ট, এর পরের কার্বনটাতে আমি একটা এক্স গ্রুপ অ্যাড করব, তাহলে ডবল বন্ডেড কার্বনের পরের কার্বনে হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ হবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল আমার অ্যারাইল হ্যালাইড হলো, ভিনাইল অ্যালাইল সব হলো। এবারে আসছি আমি বেনজাইল হ্যালাইড 5 নম্বর। বেনজাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইডের মতনই, বেনজাইল হ্যালাইডে কি হয়, বেনজিন গ্রুপের এই কার্বনটাতে এক্স না বসে এর সঙ্গে আর একটা গ্রুপ যুক্ত হয়, তার সঙ্গে এক্স বসে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম বেনজিনের পরে আর একটা কার্বন বসিয়ে তার সাথে হ্যালোজেন গ্রুপ অ্যাটাচড, এক্স যেটাকে বলছি, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো। এক্স সমান কি, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটসেট্রা এটসেট্রা নয় এগুলো, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ, তাহলে 5 রকমের কার্বন মানে তোর হচ্ছে এই জিনিসগুলো বোঝা গেছে যে 5 রকমের কি কি হতে পারে। এবারে ধর কিছু নোমেনক্লেচার দেখে নেব আমরা, যেমন ধর কিছু নোমেনক্লেচার এক্সাম্পল আমি দেখে নিই। CH3 CH3 এখানে একটা বিআর গ্রুপ অ্যাটাচ করে দিলাম, এর নাম কি হবে,
নামটা বল দেখি। মিথাইল ব্রোমাইড। হ্যাঁ। মিথাইল ব্রোমাইড কি করে হবে? আগে 1 2 3 করে ইয়ে দে। ও হ্যাঁ, 5 পিস নোমেনক্লেচার। ব্রোমো। কত নম্বর পজিশনে ব্রোমো আছে? 2 নম্বর। তাহলে কি হবে? 2 ব্রোমো মিথাইল। 2 ব্রোমো। কটা ইয়ে আছে? কার্বন কটা আছে? 3টা। তাহলে 3টা। তাহলে কি হবে? মিথ। মিথ হবে। হ্যাঁ, মিথ ইথ প্রোপ। প্রোপ ওটা ভুলে গেছিলাম। তাহলে 2 ব্রোমো 2 ব্রোমো 2 তিনটা কার্বন থাকার জন্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার মানে হচ্ছে প্রোপেন। কোনো ডবল বন্ড নেই, তাই এন। এর আর একটা নাম হয়, খেয়াল করে, এগুলো পড়িয়েছিলাম, আইসোপ্রোপাইল। দুদিকে যদি সমান গ্রুপ থাকে তাহলে তাকে আর একটা নামে ডাকা যেতে পারে, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল ব্রোমাইড। নেক্সট এটার নাম বল। বল রে। 3 নম্বরে ক্লোরিন আছে, তাহলে নেক্সট যদি আমরা দেখি যে প্রিপারেশন অফ মোনো অ্যালকেন। মোনো অ্যালকেন কি করে প্রিপেয়ার করা হয়? ঠিক আছে, মোনো হ্যালো অ্যালকেন। মোনো হ্যালো অ্যালকেন মানে কি না, মোনো হ্যালো অ্যালকেন মানে হচ্ছে যার জেনারেল ফর্মুলা তোর ইয়ে থাকবে, যে একটা ইথাইল গ্রুপ বা মিথাইল গ্রুপ থাকবে, তার সঙ্গে একটাই হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকবে। ঠিক আছে, মোনো হ্যালো অ্যালকিন, তাহলে তাকে বলা হচ্ছে। অত সব আসছি না, আমরা সিধি বাত বলছি একদম, যে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন প্রিপারেশন করার প্রথম এক প্রসেস হচ্ছে 1 নম্বর অ্যাডিশন রিঅ্যাকশন অফ অ্যালকিন। অ্যাডিশন রিঅ্যাকশন অফ অ্যালকিন। এটাতে কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে যদি কোনো ডবল বন্ডেডের সঙ্গে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন করা, যে রিঅ্যাকশনটা আমরা 11-এ পড়েছি, মানে মেকানিজমটা, আমি এখন রিঅ্যাকশনের এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা ডবল বন্ডেড সিস্টেম, এর সঙ্গে যদি আমরা তোর হচ্ছে HX যোগ করি, মানে কোনো একটা হ্যালোজেন, তাহলে এখানে কি হয় না, আর CH এক্সটা এখানে ঢুকে যাবে আর CH3টা এখানে। 2 নম্বর হচ্ছে যদি কোথাও HBr আর পারক্সাইড দেওয়া থাকে, তাহলে সেখানে আমার প্রোডাক্ট তৈরি হবে আর CH। কিন্তু সমস্যা হচ্ছে যে CH2 সঙ্গে, এখানে CH2 হয়ে যাচ্ছে, CH2 সঙ্গে এই লাস্টে যে CH2 আছে তার সঙ্গে আমরা হচ্ছে এখানে ব্রোমিনটা যুক্ত করব। এবারে আমার প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেনটা এখানে যুক্ত হলো, ব্রোমিনটা এখানে। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে এই চেঞ্জটা কেন হচ্ছে, হোয়াই দিস চেঞ্জ, কেন হচ্ছে এই চেঞ্জটা, যে এখানে আমার HX এর মধ্যে Hটা ঢুকে যাচ্ছে এখানে আর Xটা এখানে, কিন্তু HBr এর ক্ষেত্রে ব্রোমিনটা লাস্টে ঢুকছে, Hটা এখানে ঢুকছে, কেন এই চেঞ্জটা কেন বলতে পারবি? পড়ানোর মধ্যেই কি, পড়ানোর বাইরে কিছু বলবি? ব্রোমিন আর হচ্ছে দুটা কি বলবো বড় গ্রুপের জন্য। একটা রুলস আছে, রুলসটা 11-এ পড়েছিলাম,
মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভ রুলস পড়েছিলাম। হ্যাঁ একটা হচ্ছে মার্কোনিকভ রুল আর একটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। ঠিক আছে, তাহলে মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভস এর মধ্যে পার্থক্য কি? না, মার্কোনিকভ রুলসে বলা হয়েছে যে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম থাকবে সেখানে হ্যালোজেন বা এক্স গ্রুপ যুক্ত হবে বা নেগেটিভ গ্রুপটা যুক্ত হবে। হ্যালোজেনটা কি গ্রুপ? নেগেটিভ গ্রুপ, তো অ্যানায়নিক গ্রুপ। নেগেটিভ পার্ট যুক্ত হবে। কি বললাম না, নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হবে? এক্স মাইনাস কোথায় যুক্ত হবে? এইচ প্লাস এক্স মাইনাস। তাহলে যেখানে দেখ নাম্বার অফ হাইড্রোজেনটা কম আছে, এখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। আর এখানে কি থাকবে? রিয়েজেন্ট কি এর? শুধুমাত্র একটা হ্যালাইড ইয়ে দিলেই হচ্ছে, যে এইচ এক্স দিলেই হচ্ছে। ঠিক আছে, এইচ এক্স দিলে এটা কিন্তু রিয়াকশন করে যাবে। কিন্তু অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারটা হয় না। অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে কি হয় না, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি থাকবে সেখানে নেগেটিভ পার্টটা যুক্ত হবে, সেখানে নেগেটিভ পার্ট অ্যাটাচ হবে। দেখ তাই হয়েছে, এখানে CH2 হাইড্রোজেনটা বেশি ছিল, মানে দুটো কার্বনের মধ্যে অবভিয়াসলি, আমি এইখানে যাব না, ডবল বন্ডের দুটো কার্বনের মধ্যে কোথায় হবে সেই ব্যাপারটা। তাহলে যেখানে নাম্বার অফ হাইড্রোজেনটা বেশি, এখানে বেশি, তাহলে এখানে নেগেটিভ পার্টটা অ্যাটাচ হয়েছে। ঠিক আছে, এবারে এই রিয়াকশনের একটা প্রবলেম হচ্ছে যে এখানে শুধু HBr দিলে রিয়াকশন হয় না। HBr বা HX এগুলো শুধু দিলে রিয়াকশন হয় না, এর সাথে কি দিতে হয়? পারক্সাইড দিতে হয়। আবার HX এর সাথে এখানে পারক্সাইড দিতে হয়, তবে এই রিয়াকশনটা কমপ্লিট হবে। বোঝা গেছে এইখানটা? হ্যাঁ 2 নম্বর আসছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ অ্যালকোহল। তার আগে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলতে হবে। ঠিক আছে, তো অ্যালকেন অ্যালকিন এগুলো তৈরি করা হয়। এবারে আসছি আমি যে তোর হচ্ছে এটা কি করে তৈরি করা হবে, সাবস্টিটিউশন রিয়াকশনটা কত রকমের সেটা। তো তার আগে আমি এই জায়গাটা ছেড়ে রাখছি। এখানটায় আমি অন্য পয়েন্ট পড়িয়ে দিই, যে হচ্ছে ফ্রি রেডিক্যাল হ্যালোজিনেস, এটাও পড়িয়েছি, অফ অ্যালকেন। তাহলে ফ্রি রেডিক্যাল হ্যালোজিনেশন অফ অ্যালকেন মানে কি না, কালকে যেটা করালাম, আগের ডেটে যেটা লেকচারে দেখিয়েছিলাম, আগের লেকচারে, যে হচ্ছে আমরা যদি F2 বা Cl2 বা হচ্ছে ব্রোমিন 2 এগুলোর উপরে ডাইরেক্ট লাইট ফেলি, তাহলে এটা
দুটো ভাগে ভাগ হয়ে যায়, যেটা হচ্ছে ধর ব্রোমিনটাকে দেখাচ্ছি আমি এভাবে রেডিকেলে ভাগ হয়ে যায়। এই রেডিকেলটা তিনটে স্টেপে রিঅ্যাকশন করে, একটা হচ্ছে ইনিশিয়েশন, 2 নম্বর হচ্ছে প্রোপাগেশন, আর 3 নম্বর হচ্ছে টার্মিনেশন। ইনিশিয়েশনে কি হয় না, প্রথম স্টেপে হচ্ছে তোর ওই ব্রোমিন টু বিআর টুটা প্রথমে ভেঙে যায়, দুভাগে ভেঙে যায়, তাহলে বিআর টুটা বিআর ডট আর বিআর ডটে ভেঙে যায়। তারপরে প্রোপাগেশনে কি হয়, প্রোপাগেশনে হচ্ছে যে কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশনটা করতে দিচ্ছে, যেমন আর এইচ বা হচ্ছে আর কিছু একটা, সেখানে কি হয় না হচ্ছে তোর আর এইচ এর সঙ্গে এটা রিঅ্যাকশন করে ওখানে একটা ডটার কম্পাউন্ড তৈরি করে, পরে সেই ডটার কম্পাউন্ড আবার মাদার কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করে, তারপরে যে ফাইনাল প্রোডাক্ট দেয় সেটা হচ্ছে আর এক্স হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। আর তারপরে টার্মিনেশন মানে ক্লোজিং রিঅ্যাকশন, যেটা কি করে না হচ্ছে তো দুটো ফ্লোরিন মাইনাস এফ ডট কে বা বিআর ডট কে আবার জুড়ে দিয়ে বিআর টু তৈরি করে দেয়। তো এই রিঅ্যাকশন আমি আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। তো আমি জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল গুলো খেয়াল করবি। প্রথম এক্সাম্পল হচ্ছে আর এইচ প্লাস এক্স টু যদি দেওয়া হয় ইন প্রেজেন্স অফ এইচ নিউ, ওভারঅল রিঅ্যাকশনটাকে এভাবে লিখে দিচ্ছি আমি, তাহলে আলটিমেট আমার আর এক্স তৈরি হবে আর এইচ এক্সও প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। 2 নম্বর রিঅ্যাকশন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক বা রিঅ্যাকশন, যেখানে বলা হয়েছে আর এইচ এর সঙ্গে যদি আমি SO2Cl2 দিই, যেটাকে থায়োনাইল ক্লোরাইড বলা হয়। SO2CO2 কে কি বলা হয়, থায়োনাইল ক্লোরাইড। এর সাথে যদি আমি এইচ নিউ দিয়ে ফেলি, তাহলে এইচ নিউ অথবা হচ্ছে পারক্সাইড, তাহলে কি হবে না এখান থেকে RCl প্রডিউস হবে প্লাস HCl প্লাস SO2, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড। তাহলে এটা মনে রাখবি যে SO2Cl2 যেখানে রিঅ্যাকশনে যদি কোথাও থাকে, তাহলে সেই জায়গায় Cl গ্রুপটা ঢুকে যায়, আর কিচ্ছু হয় না, ঠিক আছে। আচ্ছা, এবারে হাইড্রোজেন অ্যাটমকে কে কত বেশি রিপ্লেস করতে পারবে, এই যে হাইড্রোজেন অ্যাটমটাকে, এই যে এটাকে রিপ্লেস করছে, এটাকে কে কত বেশি পারবে না, যেটা টারসিয়ারি সিস্টেম সেটা বেশি রিপ্লেসমেন্ট করতে পারবে দেন সেকেন্ডারি, দেন হচ্ছে প্রাইমারি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। এরপরে আমরা আসছি, আমরা একদম এই পার্টে ঢুকে যাই যে নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটা করার সময় কি হয় না, অ্যাকচুয়ালি সোজা ভাষায় বলতে গেলে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডকে নিউক্লিওফাইল অ্যাটাক করে, আর নিউক্লিওফাইলটা সেখানে ঢুকে যায় আর অ্যালকাইল হ্যালাইডটাকে বের করে দেয়। তাহলে আলটিমেট আমার রিঅ্যাকশন কি না, এইভাবে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড থাকবে যেখানে একটা নিউক্লিওফাইল এসে যুক্ত হবে, আর পরবর্তী ক্ষেত্রে এই নিউক্লিওফাইলটা দিয়ে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, এটা আর মাইনাস থাকবে না, প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে আর এক্সট্রা বেরিয়ে যাচ্ছে এজ এ লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে টোটাল রিঅ্যাকশনটাকে যদি আমি দেখি, এখানে লিখি যে কেন হচ্ছে, কেন নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, তাহলে আমরা দেখতে পাবো কি যে
দ্য সি এক্স বন্ড, এখানে আর মানে কি আছে, আর মানে কোনো না কোনো এখানে ধর গ্রুপ আছে আর কি, এটা আছে, ধর এইভাবে লিখে দিলাম আর CH2X, মানে কার্বনের সঙ্গে এক্সট্রা যুক্ত আছে, বুঝতে পারলি? তো এটাকে আমি আর আর মানেও সেখানেও কার্বন আছে, ঠিক আছে? তো এবারে দেখ, এটাকেও ঠিক করে দিন, আবার দুটো পাল্টা ভাব করলাম। ঠিক আছে, তো CX বন্ড in alkyl halide is polar। এই সিএক্স বন্ডটা অ্যালকাইল হ্যালাইডে কি হয়, পোলার হয়, কারণ এক্স হচ্ছে ইলেকট্রোনেগেটিভ আর কার্বন হচ্ছে ইলেকট্রোপজিটিভ, দুটোর মধ্যে চার্জের ডিফারেন্স আছে, তাই এটা পোলার হয়। অ্যালকাইল হ্যালাইড ইজ পোলার। উইথড্রল অফ ইলেকট্রন পেয়ার towards halogen make the carbon electron deficient। ঠিক আছে, এবারে এই জন্য কি হয়, হেন্স ইট বিকামস এ গুড টার্গেট ফর অ্যাটাক বাই নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল অ্যাটাক করে তার কারণটা আমি এখানে লিখলাম, যে এখানে যে সিএক্স বন্ডটা হয়, ওয়াই নিউক্লিওফাইল অ্যাটাক অ্যাটাকস অন কার্বন, কেন কার্বনের উপরে অ্যাটাক করে, তাহলে এর উত্তর হচ্ছে আমার কি, না যে সিএক্স বন্ডটা থাকে, এই যে সিএক্স বন্ডটা, এই সিএক্স বন্ডের মধ্যে এক্সট্রা ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে এদের যে ইলেকট্রন পেয়ারটাকে, এই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে খিঁচে আনে। যখন নিজের দিকে খিঁচে আনে তখন কার্বনের মাথাটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়, ইলেকট্রন লেস অফ ইলেকট্রন ফিল করে, ঠিক আছে, ইলেকট্রনের কমি অনুভব করে। যখনই কমি অনুভব করছে তখন তার ইলেকট্রনের কমি পুরো করার জন্য একটা নিউক্লিওফাইল তার মাথায় মাইনাস চার্জ নিয়ে এসে একে ধাক্কা মারে বা হচ্ছে এর সঙ্গে জুড়ে যায়, আর তখন এক্স হচ্ছে নিজের থেকেই ওখানে বেরিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইখানে কি হচ্ছে আমার ব্যাপারটা, নিউক্লিওফাইল রিয়েকশনের মধ্যে কি হচ্ছে, না রিয়েকশনের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে ইন দিস রিয়াকশন, এই সব রিয়াকশনে কি হয়, ইন দিস রিয়াকশন টু চেঞ্জেস অকার, দুটো পরিবর্তন কিন্তু ঘটছে। অকার কি কি পরিবর্তন ঘটছে, না ব্রেকিং অফ বন্ড অ্যান্ড মেকিং অফ বন্ড। দুটো পরিবর্তন হচ্ছে, ব্রেকিং অফ বন্ড, আরেকটা হচ্ছে মেকিং অফ বন্ড। তাহলে ব্রেকিং অফ বন্ডটা কার সাথে, লিভিং গ্রুপ, যেটা লিভ করে যাচ্ছে, আর মেকিং অফ বন্ড হচ্ছে নিউক্লিওফাইল, যেটা অ্যাটাক করছে বা আসছে। ঠিক আছে, তো এখানে দুটো পসিবল মেকানিজম কাজ করতে পারে। তো এখান থেকে আমি চলে আসছি যে টু টাইপ প্রসেস কিভাবে হচ্ছে, না এমন হতে পারে যে হোয়েন হোয়েন
breaking and making of bond occur simultaneously মানে ক্রমাগত বা হচ্ছে তোর পরপর সঙ্গে সঙ্গে বা একসাথে। যে ব্রেকিং আর মেকিং অফ বন্ড যদি একসাথে ঘটে তাহলে এই রিঅ্যাকশনটাকে বলা হয় তোর SN2 রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটাতে বলা হয় যে এটা আমার সাবস্টিটিউশন 2 বা বাইমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন বাইমলিকুলার রিঅ্যাকশন। আর যদি এই রিঅ্যাকশনটা এইভাবে হয় যে ফার্স্ট ব্রেকিং অফ বন্ড occur then making a bond, তাহলে এই রিঅ্যাকশনটাকে বলা হয় SN1 রিঅ্যাকশন। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়নি বল? আহ, আমরা কি করে বুঝবো যে প্রথমে কোনটা হচ্ছে, মানে SN1 SN2 তফাৎ কি করে বুঝবো? সেটা তো আসছি। এখন SN2 জিনিসটা কিরকম হবে আর SN1 জিনিসটা কিরকম বা এদের চরিত্রগুলো কিরকম সেগুলো বোঝা গেছে। যে এটা মেকিং আর হ্যাঁ। ব্রেকিং একসাথে করবে আর এটা আগে ব্রেকিং হবে তারপরে মেকিং। ঠিক আছে? এবারে কোন কোন নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে একটু ধাঁচটা আমি দেখিয়ে দিই। তো এখানে কি হচ্ছে না, যেটা আমার ফার্স্টের এক্সাম্পলটা ধর এভাবে আছে বা যে কোনো এক্সাম্পল ধর, লিভিং গ্রুপ আছে, এখানে নিউক্লিওফাইল, এবারে কি হবে অ্যাটাক হওয়ার পরে নিউক্লিওফাইল জুড়ে যাবে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, ব্যাস এই জিনিসটা। এবারে এই লিভিং গ্রুপটা যত বেটার হবে তত রিঅ্যাকশনটা ফাস্টার হবে, ঠিক আছে? তাহলে লিভিং গ্রুপ আর লিভিং গ্রুপের উপরে ডিপেন্ড করছে টোটাল মেকানিজমটা, যে লিভিং গ্রুপ যত ভালো হবে তত সেখানে স্টেপটা ফাস্টার হবে, ঠিক আছে? তাহলে আমি আসছি এবারে যে ইনকামিং যে নিউক্লিওফাইল গুলো হয় সেটা কিরকম কিরকম নিউক্লিওফাইল সেখানে আসতে পারে বা কোনটা মোর নিউক্লিওফিলিক হতে পারে, কোনটা ফাস্টার রিঅ্যাকশন করবে, ঠিক আছে? এখানে চলে আসছি আমি টাইপস অফ কোন কোন নিউক্লিওফাইল গুলো আসতে পারে। তাহলে এখানে আমি পয়েন্ট করে দিলাম, এটা মুছে দিই, এটা দরকার নেই। ইনকামিং নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল গুলো আসতে পারে সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে তোর NO2 মাইনাস হতে পারে, N3 মাইনাস হতে পারে, ঠিক আছে? NH3 মাথায় লোন পেয়ার থাকতে পারে, তাহলে এই ধরনের অনেক রকম হতে পারে। NH3 তার মাথার লোন পেয়ার দিয়েও অ্যাটাক করতে পারে, বা জল তো করবেই, তার সঙ্গে হতে পারে ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাস নট এ গুড নিউক্লিওফাইল, লেখারই দরকার নেই। ক্লোরিন মাইনাস হতে পারে, ব্রোমিন মাইনাস হতে পারে, আয়োডিন মাইনাস হতে পারে, সেটা তোকে দেওয়া থাকবে ওখানে, ঠিক আছে? NO2 মাইনাস হতে পারে, N3 মাইনাস হতে পারে। N3 মাইনাসের নাম কি? কিরে? আর ওপর নেই। N3 মাইনাস কে অ্যাজাইড বলে, অ্যাজাইড, মনে রাখবি। লিখে দাও নিচে, তাহলে মনে থাকবে। অ্যাজাইড আয়ন বলে, ঠিক আছে? এবারে নিউক্লিওফিলিসিটি কার বেশি কার কম সেগুলো আমি আগেই পড়েছি, ঠিক আছে? নিউক্লিওফাইল আগেই পড়ে দিয়েছি নিউক্লিওফাইল, তো এখানে আমি আর তো বলছি না। এবারে লিভিং গ্রুপের যে ক্যারেক্টার সেগুলো বলি, যে লিভিং গ্রুপ কি কি হতে পারে, সেটা যা থাকবে তোকে বের করাতে হবে, ঠিক আছে? তাহলে লিভিং গ্রুপ অর
লিভিং গ্রুপ কি হতে পারে না যেগুলো লিভ করে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন নিয়ে করে লিভ করে যাবে। আচ্ছা এখানে একটা কথা লিখে দিই, আগেও লিখেছি, দ্য লিভিং গ্রুপ শুড বি স্টেবল, অবশ্যই স্টেবল হতে হবে। কখন? শুড বি স্টেবল আফটার লিভিং, after living with the bonding pair, of electrons। ঠিক আছে, তাহলে কি না একটা লিভিং গ্রুপ ছেড়ে করে যাবে, হ্যাঁ একটা লিভিং গ্রুপ তো ছেড়ে করে এখান থেকে যাচ্ছে, তার মানে তাকে কি হতে হবে, অবশ্যই স্টেবিলিটি পেতে হবে। ঠিক আছে, এই যে এক্স গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এক্স গ্রুপটা যখন বেরিয়ে যাচ্ছে তখন এক্স গ্রুপ বেরিয়ে করে যেমন স্টেবল থাকে তবেই একে ছাড়তে পারবে। ঠিক আছে, মানে একে ছাড়ার পরে এ যেন স্টেবল থাকে তবেই তাকে ছাড়বে, বুঝতে পারলি? আর এ হচ্ছে কি হবে না অন্য কারোর সঙ্গে বন্ড করে ফেলবে। ঠিক আছে, এবারে আরেকটা কথা, ইন জেনারেল গুড লিভিং গ্রুপ শুড বি উইক বেসিস। যেগুলো গুড লিভিং গ্রুপ হয়, ইম্পর্টেন্ট কথা, ইকুয়ালস টু উইক বেসিস বা শুড বি উইক বেসিস, সেগুলো উইক বেস হয়। ঠিক আছে, আর তার কারণে কি হয়, তারা কনজুগেট বেস হতে পারে একটা স্ট্রং অ্যাসিডের। ঠিক আছে, এন্ড দেয়ারফোর they are conjugate bases of strong acid। যে কোনো স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস হতে পারে তারা। ঠিক আছে, তাহলে লিভিং গ্রুপ হচ্ছে উইক বেস ভালো হয়, লিভিং গ্রুপ হচ্ছে ভালো উইক বেস হয়, সমান দেওয়াটা উচিত নয়। এ লিভিং গ্রুপ শুড বি এ গুড উইক বেস, এ লিভিং গ্রুপ শুড বি এ গুড উইক বেস। ঠিক আছে, বা গুড দেওয়ারও দরকার নেই, একটা উইক বেস ভালো হয়, এর কারণে কি হয়, সে হচ্ছে না কনজুগেট বেস তৈরি করতে পারে কোনো একটা স্ট্রং অ্যাসিডের সাথে। ঠিক আছে, তাহলে কোন কোন স্পেসিস গুলো ভালো উইক মানে লিভিং গ্রুপ, তার ক্যাপাসিটি ভালো। এবারে লিভিং গ্রুপের অর্ডার আমি মনে করে লিখেছিলাম একদম আগের যে পিপিটিটা, আগের লেকচারগুলো দেখবি, ওখানে আমি লিভিং গ্রুপের অর্ডার লিখেছিলাম, সেখানে আমি আর বকছি না আমি ওই জন্য। ঠিক আছে, এবারে ডাইরেক্ট আমি মেকানিজমে চলে আসছি যে SN1 মেকানিজম আর SN2 মেকানিজম কেমন হবে। আজকে আমি পড়াবো SN1টা পড়াবো, ঠিক আছে, SN2টা কালকে পড়াবো। SN1 এ কি হয়, এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন খানিকটা কাজ করে। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউশন 1 SN1। ঠিক আছে, তাহলে SN1 এ কি হয় না প্রথমে একটা কম্পাউন্ড আমার এভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, ফার্স্ট স্টেপে এর সঙ্গে নিউক্লিওফাইল থাকে, তো প্রথমে এই নিউক্লিওফাইল ফর্ম হয় না, প্রথমে হয় না এই কার্বন আর হ্যালোজেন গ্রুপের বন্ডটা ব্রেক হয় না, প্রথমে এরা হচ্ছে নিজেদের মধ্যে ব্রেক করে, তারপরে এখানে এসে তারপরের স্টেপে হচ্ছে নিউক্লিওফাইল অ্যাড, তারপরের স্টেপে নিউক্লিওফাইল অ্যাড হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রথমে কি করব, প্রথমে হচ্ছে তোর
কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক হবে, তাহলে আগে নিজেদের মধ্যে ভাঙবে, ঠিক আছে, ভাঙার পরে অন্য কেউ এসে জুড়বে, অন্য কেউ এসে জুড়বে। সেকেন্ড স্টেপে কি হয় না হচ্ছে কার্বনের মাথায় বন্ড ভেঙে গেলে কি চার্জ হয়ে যাবে, প্লাস চার্জ। এই কার্বনের সঙ্গে নিউক্লিওফাইলের মাইনাস চার্জটা অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে, CNU তৈরি। তাহলে এখান থেকে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক পাচ্ছি, যে এটা হচ্ছে টু স্টেপ প্রসেস, দুটো স্টেপের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়, ঠিক আছে, দুটো স্টেপের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়। প্রথমে বন্ড ব্রেক করে, তারপরে বন্ড ফর্ম করে। এবারে এই যে বন্ডটা ব্রেক হচ্ছে, বন্ড ব্রেক করার জন্য কিছু ক্রাইটেরিয়া দরকার। ক্রাইটেরিয়াগুলো কি কি না, CX বন্ড ভালোভাবে বা ইজিলি তখনই ব্রেক করবে যখন কার্বনের মাথায় পজিটিভ চার্জটা স্টেবিলিটি পাবে, কার্বনের মাথায় পজিটিভ চার্জটা স্টেবিলিটি পাবে, ঠিক আছে। এবারে একটা কথা ভাব, যে কার্বনের মাথায় পজিটিভ মানে তাকে কি বলা হয়, কার্বোক্যাটায়ন। তাহলে যে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে সেই কার্বোক্যাটায়ন তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে। তাহলে কোন কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, কি বলেছিলাম, কোন কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হয়, 3 ডিগ্রি। সব এই দুদিন আগে পড়ালাম, পড়িস নি একবার, এরকম করলে কিন্তু চাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি, একদম পড়িস নি, পুরোনোগুলো পড়। কার্বোক্যাটায়ন কার্বোআয়ন আমি কদিন আগে পড়েছি, লেকচার এগুলো কমপ্লিট করেছি। ওটা এখনো শুরু করা হয়নি। এরকম করলে কি করে চলবে, আমার সঙ্গে সঙ্গে না তাল মেলা তুই রিঅ্যাকশন মেকানিজম কমপ্লিট করতে পারবি, জীবনে হবে না। আমি একদম লিখে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যদি চাপা দিয়ে দিচ্ছি অর্গানিক, তাহলে আর সে অর্গানিক কমপ্লিট হবে না, চাপাই পড়ে গেল। আমরা ভুগে এসছি না, ওই জন্য বলছি ইনঅর্গানিক পড়া যাবে, অর্গানিক তুই পরে খুললে জীবনে বুঝতেও পারবি না, আর কিছু মানে ওখান থেকে উদ্ধারও করতে পারবি না, যখনই জিনিস তখনই ভালো। যা হোক দেখ, পড়বি না পড়লে নিজেই বুঝবি, নিজের লাইফ নিজে বুঝতে হবে, কেউ বুঝবে না। ঠিক আছে, এখানে দেখ CX বন্ডটা কি হয়, ভালোভাবে ইজিলি তখনই ব্রেক করবে যখন হচ্ছে তোর কার্বনের মাথায় পজিটিভ চার্জটা স্টেবিলিটি পাবে। এই যে CXটা ব্রেক করছে, ব্রেক করে কার্বনের মাথায় পজিটিভ আসছে, এই পজিটিভটা যত ভালো পজিটিভ হবে বা যত পজিটিভ চার্জটা স্টেবিলিটি পাবে, তত কি হবে না এই রিঅ্যাকশনটা তাড়াতাড়ি কমপ্লিট হবে বা ফরওয়ার্ড হবে সামনের দিকে। ঠিক আছে, এমন হলো যে কার্বন হ্যালোজেনকে ছাড়তে চাইছে না, ঠিক আছে, কারণ কার্বনের মাথায় যে পজিটিভ চার্জটা পড়ছে সেটা স্টেবিলিটি হচ্ছে পাচ্ছে না, তখন কিন্তু এই রিঅ্যাকশনটা এই পাথ দিয়ে যাবে না। বোঝা গেছে? তাহলে SN1 রিঅ্যাকশন কমপ্লিট হয় এইভাবে, যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় সেটা SN1 রিঅ্যাকশন ভালোভাবে করে, যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় সেটা SN1 রিঅ্যাকশন ভালোভাবে করে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে CH3 প্লাস, ঠিক আছে, বা CH3 মিথাইল। বোঝা গেছে? আলটিমেট আমি ব্যাপারটা কি বলতে চাইছি, যে এই C প্লাসের মাথায় এর সঙ্গে যদি 3টে প্লাস আই এফেক্টিভ গ্রুপ থাকে, তাহলে এরা কি করবে, এর মাথার প্লাস চার্জটাকে এভাবে স্টেবিলিটি দিবে, তখন এটা ইজিলি ব্রেক হয়ে যাবে, আগে ব্রেক হয়ে যাবে তাহলে, ঠিক আছে, তারপরে অন্য একটা লিভিং গ্রুপ এসে ঢুকবে।
আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে কি হয় না, এইভাবে দুটো CH3 এর সঙ্গে অ্যাটাচ হয়। 1 ডিগ্রিতে কি হয়, একটা CH3 অ্যাটাচ হয়, আর এখানে শুধু CH3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার স্টেবিলিটি অর্ডার। এখানে যখন একটা কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি হবে তখন কিন্তু সেটা SN1 পাথ ফলো করবে। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? SN1 পাথ তখন ফলো করবে। হুম। আচ্ছা, এবারে দেখ না, আচ্ছা এতটা থাক আজকে।